বাইরের আন্দোলনের ইস্যুগুলো এভাবে সমাধান করা যেত না, যেটা হচ্ছে যে তখনকারও যে ক্যাম্পাসগুলোতে যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা দেখেছি বিএনপি এবং জামায়াত তারা এক থাকলেও ক্যাম্পাসগুলোতে কোনোভাবেই তারা এক হতে পারে না। এবারও আমরা একই রকমের, শুরু থেকে আমরা একই রকমের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো দেখছি এবং অস্ত্রের ব্যবহারটাও দেখছি। এবং আজকের যে ঘটনাটা আপনি যেটি বললেন যে একটি পোস্টকে কেন্দ্র করে, একটি স্ক্রিনশটকে কেন্দ্র করে আজকের যে সংঘর্ষটা চলছে, সেখানেও 3 জনের মতো আহত হয়েছেন। কোন দিকে আসলে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণটা কেন নাই? আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে এখানে দায় নিতে হবে যারা মূল রাজনৈতিক দলে আছেন তাদেরকে। আপনি লক্ষ্য করবেন যে গুপ্ত শব্দটা ব্যবহারের আগে কি ছাত্রদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল? কেবলমাত্র 17 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল পর্যন্ত বিএনপির পোস্টেড নেতাকর্মীদের দিয়ে খুন হয়েছে 31 জন, ধর্ষণ 14টি, চাঁদাবাজি 33টি। এটা নির্বাচনের পরে, ক্ষমতা গ্রহণের পরে। এখন এই জায়গাটাতে এসে, যদিও হ্যাঁ এখানে আমরা যদি বলি যে বিএনপি দলীয়ভাবে এটার বিরুদ্ধে সরব আছে, সেক্ষেত্রে যেই ছেলেটিকে দেখা গেছে দেশীয় অস্ত্র হাতে, ওমর গনি কলেজের সদস্য সচিব ছাত্রদলের মির্জা ফারুক, এবং তার সাথে অস্ত্র হাতে দেখা গেছে পলাশ, কমার্স কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম কমার্স কলেজের। তাহলে এদের বিরুদ্ধে আমরা দেখতে চাই ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইভাবে আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে এখানে যদি কোনো শিবির সদস্যের হাতেও এটা থাকে, তাকেও শাস্তির আওতায় আনা হোক। সেটাও আছে, এমন একটা ছবিও আমরা দেখেছি। জি, অবশ্যই। এবং এখানে দায়িত্বশীলতার পরিচয় রাজনৈতিক দলগুলো দিতে পারে নাই, এজন্যই এই কাজটা বেড়েছে। সোজা কথায় বলতে গেলে এই ছাত্র সংগঠনগুলোকে ব্যবহার করা হয়েছে। এই সংঘাতের জায়গাগুলো থেকে সরে না আসলে, আমরা যতই সৌহার্দ্যের কথা মুখে বলি, আমাদেরকে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে এটা আমাদের দায়। এখন একটা বিষয় দেখেন, এই আমি বলছি বারবার যে বড় জায়গাগুলো থেকে এগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে। আমি খুব দুঃখ পেয়েছি যে প্রধানমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী হওয়ার আগেও রাজনৈতিক নির্বাচনী জনসভায় এই শব্দটা ব্যবহার করেছেন এবং তিরস্কার করার জন্য ব্যবহার করেছেন। তো আসলে এই বিষয়গুলো, এই প্র্যাকটিসগুলো বড় জায়গা থেকে আসা উচিত না। এগুলো যখন ফিল্ডে যায়, এগুলো শব্দটার কথা বলছেন? জি, এগুলো উস্কে দেয় এবং এইটাকে খুব অবজেকশনেবলি ব্যবহার করা হয়। কেউ এটা বললে এখন পার পেয়ে যাবে না যে আমি তো বলেছি গুপ্ত, আমি তো শিবিরকে বুঝাই নাই। এটা একটা ট্যাকটিক্স হতে পারে, কিন্তু এটা আসলে কোনো সমাধানের দিকে আমাদেরকে নিয়ে যায় না। আপনি দেখবেন গত পরশুদিন আমার নাম ঘোষণা হওয়ার পর থেকে আমার নামে কি চলছে, আপনি শুধু এখন আমার নাম দিয়ে গুগলে সার্চ করলেই হবে। আমার নামে অশ্লীল কথাবার্তা এবং ছবি ছড়ানো হয়েছে। এখন এটা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় তাহলে তো আমি সেখানে প্রতিবাদ করব, কিন্তু আমার পক্ষ হয়ে আমি কিন্তু কাউকে লেলিয়ে দিব না। এইটা আমার দলের পলিসি হতে পারে। আমি এক্সপেক্ট করব যে প্রত্যেকটা দলেরই উঁচু জায়গা থেকে, বড় জায়গা থেকে, নীতি নির্ধারণী জায়গা থেকে এটার ব্যাপারে খুব বেশি স্ট্রিক্ট হওয়া প্রয়োজন। জি, আজকের যে ঘটনাটা, এখানে এই স্ক্রিনশটটিকে দাবি করা হয়েছে যে এটি এডিটেড। আপনারা এই বিষয়ে জানেন কিনা? অথবা আরেকটা বিষয়, সেটা হচ্ছে থানার ভেতরে যে উত্তেজনাটা তৈরি হয়েছে এবং থানায় এটা নিয়ন্ত্রণ করা যায়নি। না, এটা কিন্তু নতুন না, এটা গত কয়েকদিন ধরেই চলছে। আপনি দেখেন এলিফ্যান্ট রোডে একজন ব্যবসায়ী হত্যা চেষ্টার মামলা, তা সেখানে অ্যারেস্ট হয়েছিলেন মোহাম্মদ হুসাইন মিথুন। তাকে থানা থেকে ছিনিয়ে আনার জন্য 6 জন গেছে, এই 6 জন আবার অ্যারেস্ট হয়েছে। আমি তাদের নামগুলো বলতে পারবো, কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে কাজগুলো চলছে, এটাকে কেউ হয়তো কথা দিয়ে উস্কে দিচ্ছেন, কেউ একটা স্ক্রিনশট দিয়ে উস্কে দিচ্ছে। এখানে আসলে ওইটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে এদেরকে উস্কে দিয়ে মাঠ দখলের চেষ্টাটা করা হচ্ছে কিনা, এটা আমাদেরকে একটু খতিয়ে দেখা প্রয়োজন। জি, দেখেন এখানে যদি এরকম হতো যে এটা শুধু একটা দলের পক্ষ থেকে হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারতাম যে এটাকে আর্টিফিশিয়ালি বানানো হচ্ছে। এটা দুইটা আলাদা কেমিস্ট্রি। স্টুডেন্টরা যেই জায়গাটাতে গিয়ে সংঘাত হয় কিংবা ওদের যে বয়স বা অভিজ্ঞতা, সেই জায়গাটাকে আমাদেরকে কনসিডার করতে হবে। প্রথম কথা হচ্ছে যে তাদের মধ্যে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে কিনা। তারা কি আসলে লেজুর বৃত্তি বলতে যে আমরা নেগেটিভ জায়গাটা বুঝাই, স্যার খুব সুন্দর করে বলছিলেন যে আসলে একটা দলের আদর্শকে ধারণ করতে তো অসুবিধা নাই, ছাত্র অবস্থায় ধারণ করতে তো অসুবিধা নাই, বা সেই অনুযায়ী অ্যাক্ট করতে অসুবিধা নাই, কিন্তু আমার দলের সিদ্ধান্তগুলো কারা নিচ্ছে একটা ছাত্র সংগঠনের, এটা একটু বোঝা দরকার। এখানে যদি এরকম হয় যে আমাকে এই দুই পক্ষকে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে একটি তৃতীয় পক্ষ ফায়দা নেওয়ার চেষ্টা করছে, এখানে কিন্তু আমি বারবার বলেছি যে মূল দলগুলোর থেকে এখানে মনিটরিং দরকার, পরামর্শ দরকার, ক্ষেত্র বিশেষে শক্তি প্রয়োগ দরকার।
এবং এখানে এটা খুবই সত্যি যে এখানে যে ফৌজদারি অপরাধগুলো হচ্ছে এটার ব্যাপারে খুব স্ট্রিক্টলি ব্যবস্থা নেওয়া দরকার। এবং আমি বলবো যে দেখেন, পুলিশ বাহিনীর কথা আপনি বলছিলেন, তাদের এই যে নৈতিক পরাজয়টা, তারা কাকে বাঁচাবেন আর কাকে দোষী করবেন এই নিয়ন্ত্রণটা তাদের কাছে নাই। যার কারণে পুলিশের নৈতিক অবস্থানটা মজবুত না থাকার কারণে পুলিশ এখানে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। তাহলে আমি বলবো যে এখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এবং সেটা খুব জরুরি। আমরা চট্টগ্রাম কলেজের মতন সেই অবস্থাটা আর দেখতে চাই না। আমি এই ছবিটা বারবার সোশ্যাল মিডিয়ার কারণে আমার চোখের সামনে চলে এসেছে, কিন্তু আমার মনে হয় না এটা কোনো মানুষের সহ্য করার মতন। এখন আমি তুলনা করি, আপনি কি কোনোদিন চাইবেন, আমি নিজে যদি নিজেকে প্রশ্ন করি যে আমার নেতাকে নিয়ে একটি কটূক্তি করা হয়েছে, এটা একটা ছবি আমার জন্য অসহনীয়, আর তার ফলাফল হিসেবে একজনকে এইভাবে ব্যথা দেয়া হচ্ছে, সারা জীবনের জন্য হয়তো এই ছেলেটার কোনোদিন গোড়ালির উপরে দাঁড়াতে পারবে না। আমার কাছে কোনটা বেশি অসহনীয়? এটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো আমার দলের নেতার একটি সামান্য ছবির চাইতে এইটা আমার কাছে বেশি অসহনীয়, একটি জীবন আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই প্রায়োরিটির জায়গাটা ঠিক করতে পারি নাই। আমরা বারবার বলছি যে আমরাও দেখিয়ে দিতে পারি, আমরাও শক্তিশালী। এই জায়গাটা থেকে যতক্ষণ না আমরা আমাদের স্ট্যান্ড সরাতে পারবো, ততক্ষণ এই ঘটনাগুলো আসলে এখান থেকে আমাদের দায় মুক্তি হওয়ার কোনো উপায় নাই, এবং এখান থেকে ফায়দা নেবে হচ্ছে তৃতীয় শক্তি। ধন্যবাদ আপনাকে। আমরা যেতে চাই ডক্টর রুশাদ ফরিদির কাছে। ক্যাম্পাসগুলোর আসলে কি অবস্থা? আমরা যেটা দেখছি যে একটাতেই জিনিসটা থেমে নাই, ছড়াচ্ছে, বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে, আজ ঢাকায়ও যেটা শুরু হয়ে গেল। এটাকে নিয়ন্ত্রণের জন্য পরামর্শ কি হবে? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার সহ আলোচকদের দু একটা বিষয় আমি একটু সংক্ষেপে একটু বলতে চাই। এখানে আপা যেটা বললেন যে মব সন্ত্রাসের কথা বললেন, এবং উনি প্রথমে বললেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে বলছেন মব কালচারের দিন শেষ। তো আমরা একটা কথা জানি যে অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। তো আমি মুখে যত বড় বড় কথা বলি, আমি আসলে কাজ কি করছি সেটা দিয়ে বোঝা যায় যে আমার ইন্টেনশনটা আসলে কি, আমার মনের আসলে প্রকৃত ইচ্ছাটা কি। মুখে তো যে কোনো কিছুই রাজা উজির মারা যায়, নির্বাচনের আগে বলা যায় হ্যাভ এ প্ল্যান, এবং নির্বাচনের পরে দেখা যায় আসলে প্ল্যানটা কি কিছুই বোঝা যায় না। তো নির্বাচনের সময় অনেক সুন্দর সুন্দর স্ক্রিপ্টেড কথা বলা যায়, এবং যেগুলো এখন অনেকগুলোই আমাদের মনে হচ্ছে অভিনয়। নির্বাচনের পরে যখন অ্যাকশন নেওয়ার সময় আসে, তখন আসলে বোঝা যায় যে আসলে কার মনের মধ্যে কি আছে। তো মব সন্ত্রাস বলেছিলেন যে উনি মবের কালচারের দিন শেষ। তারপরে আমরা দেখলাম যে ৭ই মার্চের ভাষণ বাজানোর জন্য মব করা হলো ছাত্র শিবিরের পক্ষ থেকে, এবং সেখানে মেরে আহত করা হলো। তারপর যারা আহত করলো তাদের কিছুই করা হলো না, যারা আহত হলো তাদেরকে মামলা দিয়ে গ্রেফতারে দেওয়া আছে, এবং ইমি নামে আমাদের একজন প্রাক্তন ছাত্রী, সে এখনো জেলে। তার কি অপরাধ সেটা আমরা জানি না। বঙ্গবন্ধুর বলি বা শেখ মুজিব বলি, যাই বলি না কেন, তার ভাষণ বাজানো কি কোনো ফৌজদারি অপরাধ? এটা কি আপনারা কেউ জানেন, কেউ বলতে পারেন? আমি তো জানি না। আমি তো নিজেও আমার ফেসবুকে আমি পোস্ট করেছি। তো তিনি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, তার অনেক দোষগুণ থাকতে পারে, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু ৭ই মার্চে ভাষণ বানানো কি কোনো ফৌজদারি অপরাধ? তো সেই কারণে কি কারণে জেলে থাকবে? এবং যারা মব করলো, যারা তাদেরকে আহত করলো, তাদের মধ্যে যদি ছাত্রলীগের কোনো সন্ত্রাসী থাকে, তাহলে আপনারা এতদিন গ্রেফতার করেন নাই কেন? এই ৭ই মার্চ ভাষণ বানানোর সাথে সাথে আপনার মনে হলো যে সেই সন্ত্রাসী, তার আগে মনে ছিল না? আচ্ছা, এটা একটা ব্যাপার গেল। এবং শুধু মব এখানে থেমে যায় নাই। তারপর দুই তিনজন নেতা, একজন জাগপার নেতা যে তারিক রহমান সম্বন্ধে একটা বাজে শব্দ ব্যবহার করেছেন, ওকে, তো সেটা যদি এগেইন কোনো অপরাধ হয়ে থাকে, আপনি আইনি প্রক্রিয়া যান। তার বাসার সামনে যে মব তৈরি করে পুলিশের সামনে এগুলো হচ্ছে, এগুলো আমাদের কি দেখায়? তারপরে কি একজন কার্টুন শেয়ার করেছে, সে নিজেও কার্টুন তৈরি করে নাই। পাথরঘাটাতে যেই বিভিন্ন অনিয়ম হচ্ছে সেগুলো নিয়ে একটা পত্রিকা চালায়, এবং সেখানে ডেল্টা লেন্স বলে একটা চিফ হুইপের একটা কথা, হাঙর তিমি নিয়ে একটা কার্টুন, তো সেটা শেয়ার করার উপরে তাকে গ্রেফতার করা হবে। এগুলো তো আমরা হাসিনার আমলে, ফ্যাসিস্ট আমলের টিপিক্যাল জিনিসগুলো দেখেছি। তো মুখে আমি বলবো মব কালচারের দিন শেষ, আর কাজের বেলায় আমি এক্স্যাক্টলি সেই আওয়ামী আমলের ফ্যাসিস্ট চালিয়ে যাব, তাহলে তো আমাদের মনে হয় যে এত প্রাণ, এত রক্ত মনে হয় বৃথাই গেল। তারপর আপা বললেন যে গুপ্ত নামটা আসলে ব্যবহার করাটা ঠিক না। হ্যাঁ, হয়তো তারেক জিয়ার পক্ষ থেকে ব্যবহার করা ঠিক কি ঠিক আমি তো সেটা আমি বলতে পারবো না, কিন্তু গুপ্ত ব্যাপারটা তো সত্যি।
তাই না? এটা তো এটা আপার হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু গুপ্ত ব্যাপারটা তো এটা তো সত্যি যে ছাত্র শিবিরের ছেলেপেলেরা আওয়ামী লীগের যখন ছাত্র দল বা অন্যান্য বাম দল বলেন, ছাত্র অধিকার পরিবেশ বলেন, যে ক্যাম্পাসে দাঁড়ালেই মেরে তুল কালাম কাণ্ড করে ফেলা হচ্ছে, আইসিইউতে পাঠানো হচ্ছে। আমি নিজের চোখে দেখেছি 2019-এ ডাকসু ভবনে আম, আম, ছাত্রলীগের নেতৃত্বে, সাদ্দামের নেতৃত্বে কিভাবে নুরু টুরু ওদেরকে আমার চোখের সামনে পেটানো হয়। আমার বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক প্রক্টর যে বাঁচাতে আসেন নাই, রাইট? কিন্তু তখন এই ছাত্র শিবিরে এরা তো ওই ছাত্রলীগ সেজেই ক্যাম্পাসে খুব বহাল তবিয়তে ছিল, তারা বিভিন্ন পদ পদবি নেওয়ার, সাদ্দাম বা কেউ হলে তাকে কংগ্রাচুলেট করতে এগিয়ে আসতো। তো তারা তো গুপ্তই ছিল। এখন গুপ্ত বললে সমস্যাটা কি সেটা আমি জানি না। আর আপনি যে লাস্ট কথাটা বললেন যে ক্যাম্পাসের এই নিয়ন্ত্রণ নেওয়ার উপায়টা কি, ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেওয়ার উপায় কিন্তু খুব সহজ। এখানে ছাত্র রাজনীতিটা অনেকে নিষিদ্ধের কথা বলে, শিক্ষক রাজনীতির কথা নিষিদ্ধ বলে। ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, এগুলো কোনোই সমস্যা না। রাজনীতি, ছাত্ররা যদি রাজনীতি না করে তাহলে ভবিষ্যতে লিডার আসবে কোত্থেকে? ছাত্ররা রাজনীতি না করে চাকরি করতে করতে রাজনীতি করবে, তখন কি লিডার তৈরি হবে? সমস্যা হলো আইনের শাসনের সমস্যা, ছাত্র রাজনীতির সমস্যা না। সমস্যা হলো গুন্ডামি। ছাত্র রাজনীতি যদি গুন্ডামি করা হয়, আপনি গুন্ডাকে ধরেন, গুন্ডাকে ধরে ধরে আইনের, প্রচলিত আইনে শাস্তি দিয়ে দেন, কঠোর শাস্তি দিয়ে দেন, পরপর 4-5টা কেসে হ্যান্ডেল করেন, ক্যাম্পাসে একদম শান্তি ফিরে আসবে। কিন্তু সেটা কেন হয় না? কারণ ক্যাম্পাসে যেই প্রশাসনকে নিয়োগ করা হয় তারা তার রাজনৈতিক প্রভুর প্রতি এত অনুগত যে ওই সেই রাজনৈতিক প্রভুর মাসল পাওয়াররা হচ্ছে গিয়ে ছাত্ররা, তাদের ঘাটানোর কিন্তু তাদের সাহস নাই। এই জন্য আমরা আমি নিজে ক্যাম্পাসে দেখেছি যে ছাত্রলীগ জুতা মারে ভিসিকে, কিন্তু ভিসি কোনো গাড়িতে জুতা মারছিল সেটা আমি দেখেছি, কিন্তু ভিসি একদম অন্যদিকে তাকিয়ে চলে গেলেন। কারণ ছাত্রলীগ বা এই মাসল পাওয়ারকে ঘাটানোর সাহস তারও নাই, কারণ তাহলে তার মসনদে টলে যাবে, কারণ তখন তার রাজনৈতিক প্রভুরা নাখোশ হবেন তার উপরে। তো এই রাজনৈতিক প্রভুদের প্রতি আনুগত্য সহ ভিসি যেখানেই বসবে সেখানে ছাত্র রাজনীতি কখনো কোনোদিন নিয়ন্ত্রণে আসবে না। আচ্ছা, আপনি এই যে দলীয় যে লেজুর বৃত্তি ছাত্র সংগঠনগুলোর মধ্যে, আমরা এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর আগে বেশ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, ডায়ালগ করেছিলাম, বিতর্ক করেছিলাম। তখন এই জায়গাটাতে সবাই, ছাত্রদল, ছাত্র শিবির, তারা সবাই এই জায়গাগুলো বারবার করে পরিষ্কার করছিল যে তারা যে মূল যে দল থাকে সেই দলের রাজনীতির যে লেজুর ভিত্তিক সংগঠন সেগুলো তারা হবে না, ইন্ডিভিজুয়ালিটি থাকবে ছাত্র সংগঠনগুলোর। সেই জায়গাটা তারা মিস আউট করে গেল কেন? এগেইন লেজুর বৃত্তি কথাটা নিয়ে বেশ আলোচনা হয়েছে এবং এটা বেশ পপুলার শব্দ হয়েছে, মানে সমালোচনার জায়গা থেকে পপুলার হয়েছে, আমি সেটা বলতে চাচ্ছি। এটা এমন না যে খুব পজিটিভ শব্দ হিসেবে বলছি না, কিন্তু আমি আসলে এটা কোনো মিনিং দেখি না। লেজুর বৃত্তি আবার কি? লেজুর বৃত্তি হলো বেসিক্যালি আমি আমার মাদার যে অর্গানাইজেশন আছে সেটার যে আইডিওলজি সেটা আমি ধারণ করি, তাতে সমস্যা কি? প্রত্যেকটা মানুষের তো একটা আইডিওলজি থাকে। এখন ছাত্রদল যদি বিএনপির আইডিওলজি ধারণ করে এবং কিন্তু সেই বিএনপির আইডিওলজি ধারণ করে, বা ছাত্র শিবির যদি জামাতের আইডিওলজি ধারণ করে রাজনীতি করে, তাদের সমস্যা কি? অ্যাজ লং এজ তারা কোনো আইন ভাঙছেন না, মব সন্ত্রাস করে আইন নিজের হাতে তুলে দিচ্ছেন না, কে কোন আইডিওলজি নিয়ে চলছে, তাতে কোনো সমস্যা নাই। আমি তো বিদেশে ক্যাম্পাসগুলোতে দেখেছি যে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি আছে। আপনারা হয়তো অবাক হতে পারেন যে সেখানে ইয়াং ডেমোক্রেটস, ইয়াং রিপাবলিকান মানে নাম দিয়ে, ওই নাম দিয়ে তার মানে কি ওরা লেজুর বৃত্তির রাজনীতি করছে? তা তো না। তারা এখানে হেলদি ডিবেট করছে এবং তারা ডেমোক্রেট পার্টি সাপোর্ট করার জন্য তারা হলে যে ফাও খেতে পারছে না, তারা অন্য কোনো অন্যায় সুযোগ সুবিধা নিতে পারছে না। সমস্যাটা হলো ওই জায়গায় যে আইনের শাসন নিশ্চিত করেন, তাহলে কে কোন দলের পার্টি আইডিওলজি নিচ্ছে, কি করছে, এগুলো আসলে কোনো সমস্যাই না।